বড় সুন্দর ছিল সেই রাতটা যখন জয়িতা হোটেলের ঘরটাতে এসে ঢোকে। নিজেকে আটকাতে পারেনি সেদিন জয়িতা, মানুষটাকে নিজের বুকে টেনে নিয়েছিল সেদিন। সেই রাতে জয়িতা প্রথমবার বুঝেছিল কেউ তাকে এভাবেও ভালোবাসতে পারে। সেই রাতটার পর 7 মাস কেটে গেছে। জয়িতা সেই রাতে নীলাদ্রির সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতে পারছিল না। বিদেশ থেকে আজই কলকাতায় ফিরছে নীল। বাচ্চার বাবা কি আসছেন? জয়িতার মনের মধ্যে হাজারো প্রশ্ন ছুটে চলেছিল। গত 7 মাস ধরে সে এই কথাগুলোই ভেবে এসেছে। নীল কি এই প্রেগন্যান্সির খবরটা পেয়ে খুশি হবে? তোমার মনে আছে তুমি যখন ইন্ডিয়াতে ছিলে? জয়িতা, এটা তোমার 7 মাস চলছে, যতটা পারবে নিজের খেয়াল রাখবে। ওর কি নীলের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা উচিত? ও কিচ্ছু বুঝতে পারছিল না। বাচ্চার বাবা কি আসছেন? জয়িতা, বলো না কি বলছিলে। যদি বাচ্চার বাবা আসেন তবে ওনাকে কিভাবে কি করতে হবে সব বলে দিতাম। একা সকলের সাথে লড়ার কল্পনাতেই জয়িতা ভয়ে কেঁপে উঠছিল। ও আজকে নীলকে সব কথা বলে দিতে চাইছিল। পারমিতা, মাথা খারাপ হয়েছে নাকি তোর? কেন? তুমি কি ভাবো আমি এই বাস্টার্ড বাচ্চাটাকে মেরে দেব? কি বলছিস কি জয়িতা, তুই? তুমি কি সত্যিই মনে করো ওই রাতটা তুমি নীলের সাথে কাটিয়েছো? ওরম নেশার ঘোরে যে কারুর সাথে শুয়ে তুমি এই বাচ্চাটাকে নীলের ঘাড়ে চাপাতে পারো না। পারমিতা, জয়িতা দি, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম নীলাদ্রি। পারমিতার কথাগুলো শুনে জয়িতার মুখটা সাদা হয়ে গেল। পারমিতা কি সত্যি বলছিল? জয়িতা সে রাতে নীলাদ্রির সাথে না থাকলে কে ছিল ওই লোকটা? তার গোটা শরীরটা যেন আগ্নেয়গিরির লাভার মতন জ্বলছিল। একমাত্র যে মানুষটা তাকে বাঁচাতে পারত সে তার সামনেই ছিল। সে মার্বেলের ঠান্ডা মেঝেটাকে শক্ত করে আঁকড়ে ধরল। তার বেঁচে থাকার প্রবল ইচ্ছে শক্তি শেষ পর্যন্ত তার এতক্ষণের সমস্ত বাধাকে সরিয়ে দিতে বাধ্য করল। আস্তে আস্তে ব্যথার সাথে সাথে একটু একটু করে তার আরাম বোধ বাড়তে লাগলো। যেন তার মনের মধ্যে আতশবাজির ঝলকানি দিচ্ছে, যেন সে কোনো উত্তপ্ত আগুনের সমুদ্রে একাকী একটা নৌকোয় বসে আছে। নৌকোটা কখনো ডুবছে, আবার কখনো ভেসে উঠছে। এই অবস্থায় নিজেকে স্বাধীন মনে করাটা খুব কঠিন লাগলো তার কাছে। কি হলো, এখানে বসে আছেন কেন? এখানে এত ঠান্ডা, সর্দি লেগে যাবে তো। হঠাৎ করে নার্সের হাতটা জয়িতার কাঁধ ঝাঁকিয়ে দিল। সে দিশেহারা হয়ে কয়েক মুহূর্ত একভাবে নার্সের চিন্তিত চোখের দিকে তাকিয়ে থাকল। ঠিক তারপরেই তার অপরাধী বিবেকের তাড়না আবার ফিরে এলো। তার গোটা মুখটা রক্তের মতো লাল হয়ে উঠল। সে খুব ইতস্তত বোধ করতে লাগলো। মনে হলো ওই নার্সের চোখকে এড়ানোর জন্য যেন মাটি খুঁড়ে কোনো গর্তে ঢুকে পড়লে বাঁচা যায়। ছি, যদিও ওই মাতাল করা রাতটা কেটে গেছে অনেক দিন হলো, তবুও সে নীলের সাথে সাজানো স্বপ্নগুলো যখন গোছাতে ব্যস্ত ছিল, ওই জল জলে রাতটা মাঝে মাঝেই ফিরে ফিরে এসেছে। আজ তার ওই মদ্যপ অবস্থায় অচেতন হওয়াটাকে মনে মনে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। কারণ সেই রাতে অতটা ড্রাঙ্ক ছিল বলেই সেই রাতের স্মৃতি খুব একটা মনে পড়ে না তার। না হলে নীলকে যে কি করে মুখ দেখাতো সে নিজেও জানে না। নার্স দেখলো জয়িতা শেষ পর্যন্ত তার জড়তা কাটিয়ে উঠেছে। সে রিপোর্টগুলো তার হাতে দিয়ে বলল, আপনার প্রেগনেন্সির হেলথ রিপোর্টগুলো নিতে ভুলে যাচ্ছেন। ডক্টর রায় হয়তো নেক্সট উইকে আবার আসবেন। জয়িতা আলতো হেসে রিপোর্টগুলো নিয়ে পার্সে ঢুকিয়ে দিল। নীল বিলেতে পড়তে গিয়েছিল, কাল রাতে ফিরেছে। রাতে ওর সাথে দেখা করার কথা ভেবেই জয়িতার কেমন ভয় পেয়ে উঠল। কারণ নীল যেখানে থাকে সেখানে সহজে যাওয়া যায় না। আর তার পেটে যে শিশুটি বড় হচ্ছে তার বয়স 7 মাসেরও বেশি। যখন নীল জানতে পারবে
যে সে প্রেগনেন্ট, ও কিভাবে যে রিয়্যাক্ট করবে সেটা ভেবেই জয়িতা আরও বেশি টেন্সড হয়ে উঠল। ডাক্তার জয়িতাকে অ্যাসিওর করেছেন যে পুরুষরা সাধারণত প্রথম সন্তানের ক্ষেত্রে একটু উইয়ার্ড বিহেভ করে, পরে ঠিক হয়ে যায়। আসলে তাদের মানসিকতা বদলাতে একটু সময় লাগে। কিন্তু এক্ষেত্রে যে নীলকেই তার সব থেকে বেশি প্রয়োজন ছিল, যার সাথে এই বিষয়গুলো নিয়ে এসে একটু আলোচনা করতে পারত। হসপিটাল থেকে জয়িতা যখন বেরোলো, চারপাশটা রোদের তেজে গনগন করছে। কোমরটা কোনো রকমে চেপে রেখে সে একটা ট্যাক্সি ধরার জন্য হাত নাড়ালো। হঠাৎ একটা টকটকে লাল রঙের স্পোর্টস কার তার দিকে ছুটে আসলো। জয়িতা চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। খুব জোরে ব্রেক কষার আওয়াজ করে প্রায় জয়িতার শাড়ি ঘেঁষে দাঁড়ালো গাড়িটা। হঠাৎ করে যেন হার্টবিট থেমে গেল জয়িতার। গাড়ি থেকে টাইট লাল ড্রেস পরা একজন যুবতী ঢেউ খেলানো চুলগুলোকে হাত দিয়ে উল্টে দিতে দিতে নেমে এলো। পারমিতা, তুই তুই কি পাগল হয়ে গেছিস? পারমিতা জয়িতার দিকে তাকিয়ে গভীরভাবে হেসে উঠল। অনেক লুকোনো অর্থ যেন মিশেছিল সেই হাসিতে। হাত দুটোকে নাড়াতে নাড়াতে বিড়ালের হাঁটার মতো ছন্দে বিশাল হাবভাব নিয়ে জয়িতার সামনে এসে দাঁড়ালো সে। হাই হিলে জুতোতে তাকে একটু লম্বা দেখাচ্ছিল। একটু নিচে জয়িতার পেটের দিকে তাকিয়ে ইশারা করে বলে উঠল, কেন রে, আমি কি বাস্টারটাকে মেরে ফেলবো নাকি? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলেছিস পারমিতা, রেগে বলে উঠল জয়িতা। হাত দিয়ে পেটটাকে সামলে কিছুটা পিছিয়ে গেল। জয়িতা জানতো পারমিতা তাকে বরাবরই খুব বোকা ভাবে, কিন্তু কথাগুলো বলতে একটুও হেজিটেট করলো না সে। বাড়াবাড়ি বাড়াবাড়ি তো তুই করেছিস। ড্রিঙ্ক করে ইউ স্লেপ্ট উইথ আ ওয়াইল্ড ম্যান, দেন ইউ গট প্রেগনেন্ট। তারপর নির্লজ্জের মতো নীলকে সেই বাচ্চার বাবা বানিয়ে দিয়েছিস। ছি 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 জয়িতা। জয়িতা থমকে গিয়ে বলল, কি ভুলভাল বকছিস তুই? ওহো কাম অন, আমাকে এটা অ্যাটলিস্ট বিশ্বাস করতে বলিস না যে ওই রাতে যে লোকটার সাথে ইউ স্লেপ্ট সেটা নীল ছিল। পারমিতা তার মাথাটাকে সামান্য পিছনের দিকে করে ঠাট্টার হাসি হাসল। তুই আর নীল ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, তোদের দুজনের নাকি সেই ছেলেবেলার প্রেম। তাহলে তুই এখনো পর্যন্ত এটা জানিস না যে নীলের ফিগারটা ঠিক কিরকম? জয়িতার মুখটা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওই প্রবল গরমের মধ্যেও তার সারা শরীর ঠান্ডা হয়ে উঠল। হ্যাঁ, ওই রাতের মানুষটা, সে ভাবল। সত্যি তো, নীলকে যতটা সে কল্পনা করেছিল, বড় হওয়ার পরে তার থেকেও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছিল নীল। পারমিতার ওই হিংস্র কথাগুলো তাকে আবার মনে করিয়ে দিল শুধুমাত্র শরীরের দিক থেকে নয়, সব দিক থেকেই ওই রাতের মানুষটা নীলের থেকে একেবারেই আলাদা ছিল। আমি তোকে সোজাভাবে একটা কথা বলতে চাই। ওই রাতে তুই প্রচুর মদ খেয়েছিলি, যার মধ্যে আমি ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তারপর তোর কথা ভেবে দুটো পুরুষ মানুষকে তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তুই তোর শারীরিক চাহিদা মেটাতে পারিস। কে জানতো যে তুই এতটা ইনসেন্সিবল হবি? তুই আসলে একটা অন্য লোকের ঘরে ঢুকেছিলি অচেতন ভাবে। পারমিতা তার কথায় রাগ উগলে দিচ্ছিল। নীল সত্যি খুব দয়ালু। ও তো ভয় পেয়েছিল যে তুই সত্যিটাকে স্বীকার করতে পারবি না, তাই বলেছিল ওই রাতে ও তোর সঙ্গে ছিল। তুই এইসব কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে জয়িতা পারমিতার হাতটা চেপে ধরল। কেন তুই আমার সাথে এই কাজটা করলি? কেন? তুই আমার কত বড় ক্ষতি করেছিস তুই জানিস? রাগে ভুরু কুঁচকে পারমিতা জয়িতাকে ঠেলে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পিছনে নীলকে দেখে গলার সুর নরম করে কান্নার ভাব দেখিয়ে পারমিতা বলে উঠল, বোনটি আমার, আমি জানি আমি ভুল ছিলাম। আমাকে মারতে বা বকতে চাইলে মার, যা ইচ্ছে হয় কর। জয়িতা কিছু বুঝে ওঠার আগেই
পারমিতা আচমকা মাটিতে পড়ে গেল, যেন জয়িতাই ওকে ঠেলে ফেলে দিয়েছে। কি করছো তুমি? পেছন থেকে একটা বেশ গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। জয়িতা পিছনে তাকিয়ে নীলকে দেখে চমকে গেল। নীল তাড়াতাড়ি এসে পারমিতাকে মাটি থেকে তুলতে সাহায্য করল। তুমি ঠিক আছো তো পারমিতা? পারমিতা ওর পুরো শরীরটা নীলের উপরে হেলিয়ে দিয়ে বলল, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি নীল। আমি জানি আমি ভুল, আমার জন্যই আমার বোনটার আজ এই অবস্থা। নীল পারমিতার কাঁধ চাপড়িয়ে বলল, আমি সবকিছু ঠিক করে দেব। গাড়ির দরজাটা খুলে দিল যাতে পারমিতার সুবিধা হয়। আমি জয়িতাকে বুঝিয়ে বলবো। জয়িতার মাটির থেকে পা সরে গেল। নীল কথা বলতে বলতে ওর দিকে এগিয়ে আসলেও জয়িতা শুধু নীলের মুখটা নাড়ানো দেখতে পেল। নীল অনেকক্ষণ ধরে বলতে থাকলো তাদের ছোটবেলার প্রেমের গল্প। যখন সে পারমিতার সাথে ভালোবাসার সম্পর্কে জড়ালো তখন তার সমস্যার কথা, যখন সে জানতে পারে পারমিতা জয়িতার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তখন তার রাগের কথা, যখন সে জানতে পেরেছিল জয়িতা প্রেগনেন্ট তখন মনে মনে নিজেকে দোষী ভাবার কথা, কিভাবে সে পারমিতাকে ক্ষমা করেছিল তার কথা। সবশেষে একটাই কথা বলল, জয়িতা, আই এম সরি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুধুমাত্র এই বাচ্চাটার জন্য বা ওই রাতের জন্য তা নয়, কিন্তু এর প্রধান কারণ হচ্ছে আমি পারমিতাকে ছোট করতে পারবো না, এবং আমি নিজেকে আর নিজের অনুভূতিকেও ঠকাতে পারবো না। এই কটা মাস সে পারমিতার সাথে বিদেশে ছিল এবং দিন রাত একসাথে থাকার ফলে পারমিতার থেকে আলাদা থাকাটা তার কাছে খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যদিও জয়িতার মানসিক ক্ষত সারানোর জন্য সে স্বীকার করেছে যে ওই রাতে সেই ছিল জয়িতার সাথে আর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল, কিন্তু সে মনে মনে এখন পারমিতাকেই বেছে নিয়েছে। তাই জয়িতার প্রেগনেন্সির কথা জানা মাত্র সে আর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ওর বাড়ি ছুটেছিল, যাতে ওর বাবা মাকে বোঝাতে পারে ব্যাপারটা আর জয়িতাকে তখনকার মতন সব সত্যিটা বলতে পারে। তাহলে নীল, তুমি ভালো করে জানো যে পারমিতা আমার সরলতার সুযোগ নিয়ে কিভাবে আমাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাকে বাঁচানোর জন্য তুমি নিজের ঘাড়ে দোষ নিয়েছ যে সেই রাতে তুমি আমার সাথে ছিলে। জয়িতা শেষ পর্যন্ত নিজের মুখ খুলল। সে শান্ত স্বভাবে নীলের দিকে তাকিয়ে এমনভাবে কথাগুলো বলল যেন তার নিজের আত্মা তার শরীর থেকে দূরে সরে যাচ্ছে। নীল বলল, দেখো জয়িতা, পারমিতা কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেনি। ও তো এখনো অনেক অল্প বয়সী আর আবেগপ্রবণ। জয়িতা হতাশার সুরে নীলের মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার কি হবে নীল? কখনো আমার কথা ভেবে দেখেছ? একটুও কি ভেবেছ? নীল চুপ করে থমকে থাকলো। কিছুক্ষণ পর জয়িতার কাছে এসে ওর হাতটা ধরে বলল, এখানে প্রচন্ড রোদ, চলো আগে বাড়ি ফিরি। ডোন্ট টাচ মি। নীলের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল আর হঠাৎ চিৎকার করে হাসতে শুরু করলো। এখন জয়িতার কাছে স্পষ্ট হয়ে গেল যে তার জীবনটা জাস্ট একটা জোকে পরিণত হয়েছে। নীলের সাথে এক শহরে থাকার জন্য সে তার সম্পূর্ণ মনোযোগ তার পড়াশোনায় দিয়েছিল, যাতে সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। এতদিন নীলকে খুশি দেখার জন্য সে স্বপ্ন দেখার ভান করেছে। তার মধ্যে বেড়ে ওঠা সন্তানের কথা আর ফ্যামিলির সন্তানের কথা ভেবে সে তার দত্তক নেওয়া পরিবারকে ছেড়ে এসেছে। প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে গেছে এই তথাকথিত ছদ্মবেশী মানুষগুলোকে খুশি করার। আর সবশেষে তাকে আজ কি শুনতে হলো? একটা লাইন, আমি পারমিতাকে ছোট করতে পারবো না। পারমিতা তার জীবন থেকে তার পরিচয় চুরি করেছে, তার নিজের রক্তের বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু এখন তার জীবন থেকে তার ভালোবাসার মানুষটাকেও ছিনিয়ে নিচ্ছে। পারমিতা এখন নাকি অল্প বয়সী, তাই তার সব ভুলকে ক্ষমা করা যায়।
তাহলে তার জীবনে যেগুলো ঘটল তার দায়িত্ব কে নেবে? এমনকি সে এটাও জানে না সেই রাতে তার সাথে কার সম্পর্ক হয়েছিল। জয়িতা নিজের মুখটা ঢাকল। তার সারা শরীর মারাত্মকভাবে কাঁপছিল। সে হতাশার অনেক গভীরে চলে গেল। নীল খেয়াল করল জয়িতা থমথমে ভাবে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। আঙুলে রাখা সিগারেটটা ফেলে সে জয়িতার পিছু নেওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু আচমকা পেছন থেকে পারমিতা ওকে টেনে ধরল। বলল, কোথায় যাচ্ছ? আচমকা নীল প্রচন্ড জোরে একটা চিৎকার শুনল। জেব্রা ক্রসিং এ রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে জয়িতাকে ধাক্কা মেরে বেরিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় জয়িতা মাটিতে পড়ে আছে। সবাই চিৎকার করছে, আরে একজন প্রেগনেন্ট মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে বাঁচান। প্রচন্ড রোদের আলোর তেজে জয়িতা চোখ মেলে কতগুলো ছায়ার মতন মানুষ আর ওই দুটো মানুষের মুখ দেখতে পেল, যাদের দেখলে তার ঘেন্নায় বমি চলে আসছিল। অসহ্য পেট ব্যথায় আস্তে আস্তে সে জ্ঞান হারালো। সে একবার শুধুমাত্র চোখ খুলে তাকালো এবং তার কপাল থেকে কাঁচা রক্ত চুইয়ে চুইয়ে তার চোখে এসে পড়ছিল। আস্তে আস্তে তার সামনে সব অন্ধকার হয়ে গেল। 5 বছর বাদে জেমস বারের টপ ফ্লোরের একটা ফাঁকা জায়গা। জয়িতা কাল সারা রাত কিছু ইনভেস্টরদের সাথে গলা অবধি ড্রিঙ্ক করেছে। তার এখন মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। নিজেকে একটু সামলানোর জন্য একটা ফাঁকা জায়গা খুঁজছিল। আচমকা তার ম্যানেজার এলিনা দত্ত যে তার সামনে চলে আসবে সেটা জয়িতা ভাবতে পারেনি। নিজেকে একটু সামলে নিয়ে জয়িতা জিজ্ঞাসা করল, কি ব্যাপার এলিনা, কিছু বলবে? আচ্ছা জয়িতা, আমাকে একটা কথার উত্তর দাও। তুমি কি ল্যান্ড আন্ডার হেভেনের জন্য অডিশন দেবে? হ্যাঁ দেব। কেন? অন্যদিকে তাকিয়ে জয়িতা উত্তর দিল। যদিও এলিনা তার ম্যানেজার, সে কোনো মতেই চাইছিল না যে জয়িতা ওই রোলটার জন্য অডিশন দিতে যাক, যার জন্য বড় বড় এন্টারটেনমেন্ট কোম্পানিগুলো টাকা ইনভেস্ট করবে। তাই একটু কড়াভাবেই বলল, তোমার কাল অডিশন দিতে যাওয়া হবে না। জয়িতা বেশ সারপ্রাইজ হয়ে ভুরুকুচকে জিজ্ঞেস করল, কারণটা জানতে পারি? ইউ আর অ্যাক্টিং উইথ ইয়োর সেলফ জয়িতা, অন বিহাইন্ড মাই ব্যাক। আর এখন তুমি আমাকে কারণ জিজ্ঞাসা করতে এসেছো? তোমার মনে হয় জানা নেই যে কোম্পানি পারমিতাকে অডিশনের জন্য অ্যারেঞ্জ করেছে? এক নিঃশ্বাসে এলিনা কথাগুলো বলে গেল। তুমি কি ভাবো তুমি পারমিতার থেকে ওই রোলটা ছিনিয়ে নিতে পারবে? তুমি এখনো স্বপ্নের জগতে বাস করো। একটা কথা সোজা ভাবে বলি, তুমি তোমার সময় আর পরিশ্রম নষ্ট করো না। পারমিতার ফ্যামিলি 3 কোটি টাকা এই মুভিটার পিছনে ঢেলেছে, তাই রোলটা পারমিতার এক প্রকার নিশ্চিত। মুচকি হেসে জয়িতা বলল, তাতে তোমাকে এত টেন্সড দেখাচ্ছে কেন? কারণ তুমি আমার আর্টিস্ট, আর আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তোমাকে চলতে হবে। এলিনা এমনভাবে কথাগুলো বলল যেন কি করা উচিত সেটা জয়িতাকে ওই শেখাবে। এবার জয়িতা তার হাসি চাপতে পারল না। বেশ কিছুটা হেসে নিয়ে বলল, মাই ডিয়ার সিস্টার এলিনা, তুমি তাহলে এখনো মানো যে আমি তোমার আন্ডারে কাজ করা শুধু একজন আর্টিস্ট? জয়িতা, আমার এই বিষয়ে তোমার সাথে তর্ক করার সময় আর ইচ্ছা কোনোটাই নেই। তুমি কোম্পানিতে কাজ করতে রিফিউজ করছো, এটাই ফাইনাল। এরপরে আমি যদি কোনো রকম জোর করি, আমাকে দোষ দিতে পারবে না। বেশ চড়া সুরে এলিনা বলল। এলিনার কথা শেষ হতে না হতেই আচমকা জয়িতার মাথার পেছনে জোরে কেউ আঘাত করল। তারপর তাকে ধরে জোর করে একটা স্টোর রুমে ঢুকিয়ে দেওয়া হলো। তার সেল ফোনটাও কেড়ে নেওয়া হলো। দুম করে স্টোর রুমের দরজাটা বন্ধ করে দেওয়া হলো। দরজার বাইরে পায়ের আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে গেল। জয়িতা জানতো যে এখন আর কোনো রকম চিৎকার করা বেকার হবে, তাই চুপ করে মেঝেতে বসে একটু শান্ত মাথায় সবকিছু ভাবতে থাকলো।
যখন সে কোম্পানি জয়েন করে তখনও পারমিতা বেশ বিখ্যাত নায়িকা, আর এলিনা জয়িতার জন্য কয়েকটি ভিলেনের রোল অ্যারেঞ্জ করে দিত। যদিও বা জয়িতা নিজেকে আরো বেশি বোল্ড করে তুলেছিল, আর নায়িকার রোল পাওয়ার জন্য অনেক ধরনের নিচু কাজও সে করেছে। এখন যদি সে এই রোলটা না পায় তাহলে সে স্টারলাইট এন্টারটেনমেন্ট ছাড়তে বাধ্য হবে। এই ধরনের উল্টোপাল্টা চিন্তা করতে করতে হঠাৎ তার কানে একটা আওয়াজ ভেসে আসলো। এখানে কি তাহলে কোনো ইঁদুর আছে? জয়িতা আওয়াজটা যেখান থেকে আসছিল সেখানে গিয়ে অবাক হয়ে গেল। ওখানে সাজিয়ে রাখা বাক্সের পিছনে একটা বাচ্চা ছেলে বসে আছে। ছেলেটাকে দেখে মনে হলো খুব বেশি হলে 4 থেকে 5 বছর বয়স হবে। ছেলেটাকে কিরকম একটা সুন্দর পাথরের মূর্তির মতো মনে হলো। গায়ের রং ধবধবে ফর্সা, হাত পা তুলোর মতো নরম, ঠকঠক করে কাঁপছিল সে একটা কোণে বসে। সে তার টানা চোখ দিয়ে খুব সাবধানে জয়িতাকে লক্ষ্য করছিল। জয়িতা ভাবল, একটা বারের স্টোর রুমে এরকম একটা নিষ্পাপ শিশু কোথা থেকে এলো? হয়তো কোনো পাগল কাস্টমার এখানে ওকে নিয়ে এসেছিল। বেশ নরম সুরে জয়িতা জিজ্ঞাসা করল, হাই, তুমি কে? তুমি এখানে কি করে এলে? তুমি কি চুরি করতে ঢুকেছিলে? কেউ কি তোমাকে এখানে আটকে রেখেছে? তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? প্রায় 1 ঘন্টা ধরে ওকে প্রশ্ন করার পরও বাচ্চাটা কোনো উত্তর দিল না। কিন্তু সে ভয় কাঁপতে লাগলো, যেন ওকে কেউ মারতে আসছে। শেষ পর্যন্ত জয়িতা আর কোনো কথা বলল না, কারণ সে বুঝতে পারল যে কোনো কাজ হবে না এভাবে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর একজন শিশু দুজন ঘরের 2 কোণায় বসে রইল। হঠাৎ স্টোর রুমের বাল্বটা ফ্ল্যাশ করে নিভে গেল। অন্ধকারে জয়িতা স্পষ্ট শুনতে পেল ছেলেটির দাঁতে দাঁত লেগে ঠকঠক করে কাঁপছে। জয়িতার এবার নিজের উপরে হাসি পেল আর আস্তে আস্তে বলল, হে, তোমার কি অন্ধকারে ভয় করছে? এবার কিন্তু ঠকঠক করা আওয়াজটা থেমে গেল। জয়িতা মনে মনে ভাবল, ওহ, কি ভিতরে বাবা। এবার জয়িতা মেঝে ছেড়ে উঠল আর ধীরে ধীরে বাচ্চাটার কাছে গেল। ভয় পেয়ে শিশুটির মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল। যাই হোক না কেন, জয়িতা বাচ্চাটার পাশে বসে সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ করল, এবং কখন সে ঘুমিয়ে পড়ল সে নিজেও জানে না। এলিনা এক প্রকার জোর করে গত রাত্রে তাকে কোম্পানির স্টাফদের সঙ্গে ড্রিঙ্ক করতে বাধ্য করেছিল, তাই জয়িতার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন জয়িতার ঘুম ভাঙল তখন সে তার পায়ে কারোর শরীরে উষ্ণতার আঁচ পেল। মাথা তুলে নিজের দিকে তাকিয়ে সে দেখল তার পায়ের কাছে বাচ্চাটি কুঁকড়ে শুয়ে আছে। ছোট্ট হাত দিয়ে তার শার্টের একটা কোণা আঁকড়ে ধরে আছে। জয়িতা কিছু না করতে পেরে শুধুই হাসল। আগে যখন জয়িতা গ্রামে থাকত তখন তার একটি পোষা বিড়াল ছিল। সে ঠিক এই রকমই ভীতু ছিল এবং মানুষ দেখলেই ভয় পেত। দূর থেকে কাউকে দেখতে পেলেই সে দৌড়ে পালাতো। যদিও কেউ এটা খেয়াল করেনি, বিড়ালটা কিন্তু এগুলো করত নিজেকে রক্ষা করার জন্য, নিজের নিরাপত্তার জন্য। এক এক সময় এমনও ঘটত বিড়ালটি চুপি চুপি তার পায়ে পায়ে ঘুরত, এমনকি কখনো কখনো তার কোলে ঘুমানোর জন্য লাফ দিত। বাচ্চাটিকে দেখে তার ওই বিড়ালটার কথা মনে পড়ে গেল। তার ছোট্ট মুখটাতে আতঙ্কের ছাপ ছিল ঠিকই, কিন্তু তার চোখে কোনো রকম ভয় জয়িতা দেখতে পেল না, বরং বেশ কৌতূহলী হয়ে সে জয়িতার দিকে তাকিয়েছিল। শিশুটিকে ঠিক একদম তার পোষ্য বিড়ালের মতো লাগছিল, এমনকি তার চোখ দুটো। জয়িতার হাত নিষ্পিস করছিল ওই বাচ্চাটাকে আদর করার জন্য। সে নিজেকে আটকাতে না পেরে বাচ্চাটির ছোট্ট কপালে তার হাতটা বুলিয়ে দিল। হাতটা কপালে ঠেকানোর সঙ্গে সঙ্গে জয়িতা মুখ থেকে সব হাসি উধাও হয়ে গেল। বাচ্চাটির কপাল অস্বাভাবিক গরম। এ কি, তোমার তো প্রচন্ড জ্বর। জয়িতা জানতো কালকের অডিশনটা না হওয়া পর্যন্ত এলিনা তাকে এখানে আটকে রাখবে, কিন্তু বাচ্চাটাকে এতক্ষণ বিনা ট্রিটমেন্টে রাখলে ব্যাপারটা ডেঞ্জারাস হয়ে যাবে।
এতটা টেনশনের মধ্যেও জয়িতা বুঝতে পারল কিছু একটা ভুল ঘটতে চলেছে। বাল্বটা নিভে যাওয়ার পরেও ঘরের মধ্যে আলো কোথা থেকে আসছে? ওপরের দিকে তাকিয়ে জয়িতা দেখতে পেল একটা ছোট্ট খোলা জানলা দিয়ে চকচকে চাঁদের আলো ভেতরে ঢুকছে। আর এক ফোঁটাও দেরি না করে স্টোর রুমে রাখা একটা মই নিয়ে জয়িতা ওই জানলাটির কাছে সেট করলো। তাড়াতাড়ি এসো, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। শিশুটি ফাইনালি তার কথায় রেসপন্স করলো ঠিকই, কিন্তু মাথা নিচু করে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। জয়িতা ব্যাপারটা বুঝতে পেরে হাসল এবং বাচ্চাটির চিবুকটা আলতো করে টিপে বলল, আমি জানি তোমাকে বিশ্বাস করা যায়। তুমি কি চাও আমি আর তুমি এখানে একসাথে সারা রাত আটকে পড়ে থাকি? দেখতেই পাচ্ছ যে জানলাটা এতটাই ছোট যে আমি এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু তুমি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারো তাহলে কাউকে না কাউকে খুঁজে আমাকে বাঁচাতে পারবে। এরপরেও জয়িতা যখন দেখলো বাচ্চাটি ইতস্তত বোধ করছে, জয়িতা নিজেই তাকে কোলে তুলে মইয়ের উপরে উঠিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি করো, তুমি তো চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নরা তো ভয় পায় না। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে এই নিচ থেকে হাত দিয়ে সাপোর্ট করব। শেষ পর্যন্ত বাচ্চাটাকে অনেক কষ্ট করে ওই জানলা দিয়ে বের করার পর জয়িতা ঝিমিয়ে পড়ল। ডিসব্যালেন্সড হয়ে মই থেকে এক মুহূর্তের মধ্যে পড়ে গেল। জানলার ধার থেকে জয়িতার অবস্থা দেখতে পেয়ে বাচ্চাটার আবার আগের মতো মুখ ফ্যাকাশে হয়ে গেল। জয়িতা তার সমস্ত শক্তি তার গলার কাছে এনে একটাই কথা বলল, যাও। আকাশের তারার আলোয় জয়িতার ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছিল ও খুব ভেঙে পড়েছে, কিন্তু এত কিছুর মুখোমুখি হওয়া সত্ত্বেও তার সৌন্দর্য এতটুকু কমে যায়নি। বিশেষ করে তার গভীর ও জীবন্ত চোখ দুটো দেখে মনে হচ্ছিল কোনো এক অন্ধকার সমুদ্রের মাঝে অসংখ্য তারার প্রতিচ্ছবি। সে কিন্তু এখন আর 5 বছর আগের সহজ সরল গ্রামের মেয়ে নেই, যার সৌন্দর্যকে তেমন কেউ একটা পাত্তা দিত না। সে যাই হোক না কেন, আজকে তার সৌন্দর্য কোন কাজে লাগছে? মনে দুঃখ চেপে জয়িতা হাসল এবং ভেতরে ভেতরে ভাবল যে আজ সে তার প্রতিশোধ নেওয়ার আগেই মৃত্যুর সামনাসামনি হতে চলেছে। যদিও সে মনকে সান্ত্বনা দিতে পারছে যে মৃত্যুর আগে সে একজন ছোট্ট নিষ্পাপ শিশুকে বাঁচাতে পেরেছে। যদি সে সেদিন তার সন্তানকে না হারাতো তাহলে তার বয়সও এই বাচ্চাটির কাছাকাছি হতো। 5 বছর আগে তার জীবনে যে কার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তারপর লজ্জায় তার ফ্যামিলি তাকে এমন একটি ইউনিভার্সিটির হোস্টেলে পাঠিয়ে দিল যেখানে কলকাতার তথাকথিত বড়লোক মানুষদের বকে যাওয়া ছেলে মেয়েদের দায়িত্ব তার উপর দেওয়া হলো। তারপর চলল জয়িতার নিজের সাথে নিজের লড়াই। পরে সে ওই ইউনিভার্সিটিতে রিজাইন করে সল্টলেকের টেকনো ইন্ডিয়াতে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং যতটা সম্ভব নিজের নলেজকে আরো বাড়ানোর চেষ্টা করে। কারণ ছিল একটাই, পারমিতাকে হারানো এবং তার কাছ থেকে সেই সব কিছু কেড়ে নেওয়া যা একসময় জয়িতার ছিল। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, তার জীবনে অভিনয় ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। তার নিজের বাড়িতে ফিরে আসার পর তার লক্ষ্য ছিল তার সৌন্দর্য ও তার অভিনয় দিয়ে যাতে সে এলিনার নজরে পড়ে এবং সাকসেসফুলি স্টার লাইফ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন হাউস সাইন করে। এখানে তার ফিউচার ব্রাইট হতো অবশ্যই, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো সেই পারমিতা। সেও স্টারলাইট সাইন করে এবং এলিনাকে রীতিমতো ঘুষ দিয়ে জয়িতার সমস্ত রোলগুলো এক এক করে কেড়ে নেয়। ওই সময় জেমস বারের পরিবেশটা বেশ থমথমে ছিল। বারের ম্যানেজার, সিকিউরিটি আর অন্যান্য স্টাফদের যথেষ্ট টেন্সড দেখাচ্ছিল। তারা সবাই এক কথায় খুব আতঙ্কিত হয়ে পড়েছিল। প্রত্যেকেরই মাথায় একটাই কথা ঘুরছিল যে এই বুঝি একটা বিশাল বিপদ আসতে চলেছে তাদের উপর। কারণটা ছিল বিখ্যাত আরিয়ান্স কর্পোরেশনের ছোট্ট প্রিন্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরিয়ান্স কর্পোরেশনের মালিক মিস্টার বিশাল আচার্য চুপচাপ বসে আছেন। তার মুখটা যেন গুম মেরে আছে, যেন কিছুই ঘটেনি। যদিও উপর মহল থেকে বারের প্রত্যেককে দোষারোপ করা হচ্ছিল তাদের গাফিলতির জন্য, রীতিমতো ঘাম ছুটে যাচ্ছিল সবার। কারোর সাহস ছিল না একটাও শব্দ উচ্চারণ করার। একটা অল্প বয়স্ক ছেলে বিশালের পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো,
দাদা, আই এম রিয়েলি সরি, সবটাই আমার দোষ। আমারই ওকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। ওর যদি কিছু হয়ে যায় আমি মরে যাব। তার কথা শেষ হতে না হতেই তার বুকের সজোরে কেউ যেন একটা লাথি মারল। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেরই গলা শুকিয়ে আসলো ওই দৃশ্য দেখে। তারা স্পষ্ট যেন হাড় ভাঙার শব্দ শুনতে পেল। অনেক তার বুকে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপরে সঙ্গে সঙ্গে আবার বিশালের হাঁটুর কাছে এসে বসে পড়ল। বিশাল ও অনিক আচার্য, এদের বাবা মা এখন বিদেশে ছুটি কাটাচ্ছেন। তারা এখনো এই খবরটা জানেন না। জানলে শুধু এর মধ্যেই ব্যাপারটা থাকবে না, অনিককে হয়তো জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবেন। অনিকের হার্টবিট প্রায় থেমে গেছিল, খুব লজ্জিত ছিল সে। হঠাৎ রিসেপশন রুমের দরজায় কেউ নক করল। বারের বস দরজার সামনেই দাঁড়িয়েছিল। সে দরজা খুলে অবাক হয়ে চারপাশ দেখল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিচের দিকে তাকিয়ে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে চিৎকার করে উঠল, এই তো আমাদের লিটল ইয়ং মাস্টার। অনেক প্রায় হামাগুড়ি দিতে দিতে বাচ্চাটার কাছে পৌঁছে ওকে জড়িয়ে ধরে কান্নার স্বরে বলল, সোনা বাবা আমার, তোমার কাকার সোনা ছেলে না তুমি? কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে? এবার ওখানে থাকা প্রত্যেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। বিশাল এবার সোফা ছেড়ে উঠে অনেকের কলার ধরে টেনে সরিয়ে দিল। তারপর নিজের বাচ্চাটার কাছে হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? অনেকের কাছ থেকে ছাড়া পেয়ে শিশুটা তার বাবার হাতটা ধরে তাকে বাইরের দিকে টানতে লাগলো। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বিশাল তার ছেলের দিকে ঝুঁকে সামনে গেল এবং তীব্র মদের গন্ধ পেল। এছাড়াও সে আরেকটা খুব চেনা গন্ধ তার ছেলের গায়ে পেল, যা অনুভব করে সে অবাক হয়ে থমকে দাঁড়িয়ে থাকলো। বাবার কোনো রকম নড়াচড়া না দেখে ছোট্ট রাজকুমার আঙুল তুলে একটা কিছু দেখানোর চেষ্টা করলো। তার চোখে মুখে এতটাই টেনশন ছিল, সে তার মুখ দিয়ে আওয়াজ করে বারবার ইশারা করতে লাগলো। বিশাল তার ছেলেকে কোলে তুলে তার ছেলের দেখানো ডিরেকশনে জোরে পা চালালো। পিছনে পিছনে প্রায় সবাই এক প্রকার পরিকি মরি করে হাঁটা শুরু করলো। অনেকও সাথে গেল ব্যাপারটা জানার জন্য। 5 মিনিট পর সবাই টপ ফ্লোরের স্টোর রুমের সামনে এসে দাঁড়ালো। ছোট্ট প্রিন্স এক ঝটকায় তার বাবার কোল থেকে নেমে পাগলের মতন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে স্টোর রুমের দরজা ধাক্কাতে লাগলো। এবার বিশাল বেশ কনফিউজড হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সোনা? ভেতরে কি কেউ আছে? তারপর ঘাড় ঘুরিয়ে বারের বসকে বলল, দরজাটা খুলুন। সঙ্গে সঙ্গে বস মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি খুলছি। এরপর সে তার মহিলা ম্যানেজারকে রীতিমতো ধমক দিয়ে বলল, কি হচ্ছেটা কি মিস সরকার? দরজাটা খুলুন তাড়াতাড়ি, এর চাবি কোথায়? মিস সরকার রীতিমতো থতমত খেয়ে বলল, ও দরজাটা খুলতে হবে, আচ্ছা আচ্ছা খুলছি। আসলে সে খুব ভয় পেয়ে গেল, কারণ সে এলিনাকে কথা দিয়েছিল যে অডিশন শেষ না হওয়া পর্যন্ত জয়িতাকে এখানেই আটকে রাখবে। শহরের দুজন নাম করা শিল্পপতি আর তার বারের বসের কথা না করার ক্ষমতা তার ছিল না। ভয় প্রায় কাঁপতে কাঁপতে সে চাবি দিয়ে দরজার লকটা খুলে দিল। দরজা খুলতেই সবার চোখে পড়ল একজন মহিলা অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। বাড়ির বস এবার রীতিমতো রেগে গিয়ে চিৎকার করে উঠল, কি হচ্ছেটা কি এখানে? এই মহিলা এখানে কোথা থেকে আসলেন? নিজের দোষ ঢাকার জন্য মিস সরকার বলল, আমি জানি না। আমি যখন এখানে লাস্টে এসে চেক করে গেছিলাম তখন তো এখানে কেউ ছিল না। তাড়াতাড়ি ওনার চিকিৎসার ব্যবস্থা করুন, বস বলল। সবেমাত্র ওদের মধ্যে একজন এগিয়ে যাচ্ছিল জয়িতার দিকে, কিন্তু সঙ্গে সঙ্গে ছোট্ট রাজকুমার প্রায় ঝাঁপিয়ে পড়ে জয়িতাকে জড়িয়ে ধরে থাকল। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে কাউকে জয়িতার কাছে ঘেঁষতে দিতে চাইছে না। মিস্টার বিশাল, কিছু একটা বলতে গিয়ে বারের মালিক থেমে গেল। আসলে তাকে খুব দিশেহারা দেখাচ্ছিল। সে এই পরিস্থিতিতে ঠিক কি বলবে বুঝে উঠতেই পারল না। বিশাল মহিলা ম্যানেজারের দিকে এক নজরে তাকিয়ে থাকল। তার চোখে মুখে স্পষ্ট তার অপরাধ ফুটে উঠেছিল। তারপরে বিশালের চোখ পড়ল স্টোর রুমের ভেতরে থাকা মইয়ের দিকে, যেটা কিনা একটা ছোট্ট জানলার সাথে সেট করা ছিল। সে এটাও পরিষ্কার বুঝতে পারল যে ওই জানলা দিয়েই একজন ছোট্ট সাইজের মানুষ ছাড়া কারোর পক্ষে বেরোনো সম্ভব না।
এখন তার কাছে গোটা ব্যাপারটাই জলের মতন স্বচ্ছ হয়ে গেল যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। সে হাত দিয়ে ইশারা করে সবাইকে সরতে বলল, তারপর নিজেই গিয়ে অচেতন জয়িতাকে কোলে তুলে নিল। জয়িতার শরীর থেকে যে সুন্দর গন্ধ তার নাকে ভেসে এলো সেটা তার আবারও খুব আলাদা লাগলো। বিশাল জয়িতাকে কোলে তুলে এগোতে লাগলো। এবার কিন্তু ছোট্ট প্রিন্স তার বাবাকে বাধা দিল না, কিন্তু তাকে দেখে বোঝা গেল যে সে চায় না অন্য কেউ তার সামনে ওই অপরিচিত মহিলাকে হাত লাগাক। তার সরল মুখটা দেখে বোঝা গেল সে বলতে চাইছে, আমি সত্যি খুব ছোট, না হলে আমিই ঠিক ওকে কোলে তুলে নিয়ে যেতাম। জায়গাটা বেলভিউ নার্সিংহোম। পরের দিন সকালবেলায় জয়িতার জ্ঞান ফিরল। চোখ মেলেই জয়িতা প্রথমে যাকে দেখল সে তার উল্টো দিকের জানলার ধারে বসেছিল। সে পায়ের ওপর পা তুলেই বসেছিল। তার চওড়া কাঁধ আর স্লিম কোমরের শোভা বাড়িয়ে তুলেছিল তার পরনের ফিটেড স্যুট আর তার নিচে গলার কলার পর্যন্ত বোতাম আটকানো সাদা শার্ট। যদিও তার মুখের ওপর ঝলমলে রোদ এসে পড়ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল তার শরীরটা যেন প্রাচীন শক্ত বরফের আস্তরণযুক্ত। তার উদাসীন হাবভাব দেখে মনে হলো সে যেন মধ্যযুগের কোনো দুর্গের রাজা। সে অন্যদিকে তাকিয়ে চুপ করে বসেছিল, কিন্তু হঠাৎ যখন তার শান্ত চোখ দুটো জয়িতার দিকে পড়ল, জয়িতার মনে হলো ওই চোখ তার শরীর ভেদ করে ঢুকে গেল। ওই তীক্ষ্ণ দৃষ্টি যেন তার গায়ে ধারালো ছুরির মতন বিঁধল, ফালা ফালা করে দিল জয়িতার ভেতরটা। কিছুক্ষণ পর সে নিজে তার মনকে জোর করে ওই দৃষ্টির থেকে সরিয়ে নিল। চিন্তিত গলায় জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি মিস্টার, আমি এখানে কি করে এলাম? আপনি কি ওই ছোট্ট বাচ্চাটাকে দেখেছেন? ধরুন 4 কি 5 বছর বয়স হবে, মনে হয় কথা বলতে পারে না। ওর গায়ের রং খুব ফর্সা ছিল আর দেখতে খুব কিউট। জয়িতার কথা শুনে বিশাল তার চোখ দিয়ে ইশারা করে জয়িতার ডান দিকে তাকাতে বলল। তারপর শান্ত স্বরে বলে উঠল, আপনি কি আমাদের ছোট্ট প্রিন্সের কথা বলছেন? জয়িতা বিশালের কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখল সেই বাচ্চা ছেলেটা ঠিক তার পাশেই অঘরে ঘুমোচ্ছে, হাতে স্যালাইন চলছে। হ্যাঁ, আমি তো ওর কথাই বলছিলাম। ওকে আপনারা প্রিন্স বলে ডাকেন? জয়িতা শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর ওর কপালে হাত বুলিয়ে লক্ষ্য করল জ্বরটা আর নেই। জয়িতার একটু অনুশোচনা হলো, এই ভেবে যে আরেকটু আগেই সে বাচ্চাটাকে ওখান থেকে বের করে দিতে পারত। একেই এতটুকু একটা বাচ্চা, তারপর গায়ে জ্বর। ইস, যদি ওখান থেকে বেরোনোর পর ওর যদি কিছু হয়ে যেত। বাড়ির মতন একটা নোংরা জায়গা ভেবেই কেমন ভয় করল জয়িতার। এবার জয়িতা বিশালকে শান্তভাবে চুপ করে থাকতে দেখে জিজ্ঞাসা করতে গেল, আপনি কি এই বাচ্চাটার? কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই জয়িতার মনে হলো তার এটা জিজ্ঞাসা করার কোনো অর্থই নেই। সামনে দাঁড়ানো মানুষটা আর বাচ্চাটার মুখের মধ্যে অদ্ভুত মিল। মনে হলো যেন দুজন একই ছাঁচে তৈরি। তারা দুজন 100% বাবা আর ছেলে। এ ব্যাপারে জয়িতা নিশ্চিত হয়ে গেল। বিশাল এবার একটাই উত্তর দিল, আমি ওর বাবা। হ্যালো বিউটিফুল, জ্ঞান ফিরল তাহলে? বাই দ্য ওয়ে, আমি প্রিন্সের কাকা। জয়িতা বিউটিফুল শব্দটা শুনে ওপাশ ফিরে তাকিয়ে আরেকজনকে দেখতে পেল। এবার কিন্তু জয়িতা বেশ চমকে গেল, কারণ তাকে ভালো করে দেখার পর আর চিনতে অসুবিধা হলো না। আপনি আপনি অনিক আচার্য, তাই তো? অনিক আচার্য আরিয়ান্স কর্পোরেশনের ছোট ছেলে, গোল্ডেন এজ এন্টারটেনমেন্টের মালিক, যার ছবি প্রায়ই নিউজ পেপার আর ম্যাগাজিনে দেখা যায়। তার চোখ ধাঁধানো লুকস আর হিউমারাস পার্সোনালিটিকে এড়িয়ে যাওয়ার সাধ্য কার আছে? জয়িতা তাকে চিনতে একটুও ভুল করল না। তার মানে ওই শান্ত ভদ্রলোকটি প্রিন্সের বাবা আর অনিক আচার্য ওর কাকা। তাহলে তো হিসেব মতো ওই ভদ্রলোক অনিক আচার্যর বড় ভাই
শিল্পপতি বিশাল আচার্য। বিশাল আচার্যকে এখানকার মানুষ গড অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেই মানে। সে এখানকার মুকুটহীন সম্রাট। সে কখনো ভাবতেই পারেনি যে শিশুটির প্রাণ সে বাঁচিয়েছে সে বিখ্যাত শিল্পপতি বিশাল আচার্যর লাইফলাইন, তার ছেলে প্রিন্স। বিশাল তার সামনের বিছানায় শুয়ে থাকা মহিলাটির দিকে এক দৃষ্টে চেয়েছিল। অনেকক্ষণ পরে সে বুঝতে পারল যে জয়িতা সত্যিই প্রিন্সের পরিচয় সম্পর্কে কিছুই জানত না। তখন শান্ত গলায় একটাই কথা জিজ্ঞাসা করল, আপনি কি চান? আমি কি চাই? কথাটার মানে জয়িতা কোনো মতেই বুঝতে পারল না। আমার ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাইছে প্রিন্সের জীবন বাঁচানোর জন্য, তাই আপনাকে কিছু একটা চাওয়ার জন্য অনুরোধ করছে। অনেক এমনভাবে কথাগুলো ছুড়ে দিল জয়িতার দিকে যেন তাকে সোনা দানা চাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কথাটা শুনে জয়িতা মাথা নাড়িয়ে খুব আস্তে আস্তে বলল, আপনার আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। এটা ঠিকই আমি প্রিন্সের জীবন বাঁচিয়েছি, কিন্তু তার সাথে সাথে সেও তো আমাকে বাঁচিয়েছে। যদি প্রিন্স আপনাদের আমাকে সাহায্য করার জন্য না ডাকতো, আমি হয়তো এখনো ওখানেই বন্দি থাকতাম। তাই মনে করুন না, শোধবোধ হয়ে গেছে। যদিও সে প্রিন্সকে বাঁচাতে পেরে সত্যি খুব খুশি, তবুও এর বিনিময়ে সে পুরস্কার চাইবে। কারোর টাকা বেশি থাকলেই তার মনের মধ্যে অনেক কিছু ঘোরপ্যাচ চলে। আর একটু গভীরে গিয়ে ভাবলে এরা হচ্ছে বড়লোক, টপ ক্লাস এলিট আচার্য পরিবার। এখানে অবাক হওয়ার কিছুই হবে না যদি এরা ভেবে থাকে এই পুরো ঘটনাটাই সে আগে থেকে সাজিয়ে রেখেছিল। বিশালের ওরকম আশ্চর্যভাবে জয়িতার দিকে তাকানো সেটারই কি ইঙ্গিত দিচ্ছে? ব্যাপারটা অন্যদিকে গড়াবার আগে এখানেই সব শেষ করতে হবে। সে কিছু ভুল বলল? মিস্টার বিশালের মুখটা এত থমথমে লাগছে কেন? জয়িতার অবস্থাটা কিছুটা আঁচ করতে পেরে আর জয়িতার মতো এরকম একজন সুন্দরীর মুখে ভয়ের আভা দেখে এবার অনেক মুখ খুলল। দাদা, আমার মনে হয় তুমি একটু বেশি গম্ভীর হয়ে যাচ্ছ। আমরা বুঝতে পারছি যে তুমি ওনার কৃতজ্ঞতার ঋণ শোধ করতে চাইছো, কিন্তু যারা এই পুরো ব্যাপারটা বুঝতে পারবে না তারা হয়তো ভাবতে পারে যে তুমি প্রতিশোধ নিতে চাইছো। এবার সে জয়িতার দিকে তাকিয়ে হেসে বলল, আসলে আমার দাদা কখনো কারো ঋণ বাকি রাখেনি, তাই আপনি দয়া করে কোনো রকম ইতস্তত না করে কিছু অন্তত চাইতে পারেন। এমনও মানুষ পৃথিবীতে থাকতে পারে যারা কিছু চাওয়ার জন্য এরকম জোরজার করে। এবার জয়িতা মুখ চুন করে বলল, এটা ভাববেন না আমি ইতস্তত বোধ করছি। আমার সত্যি কিছু চাওয়ার নেই। আমি যেগুলো বলছি সত্যি বলছি। এরপর আমার কথা বিশ্বাস না হলে আপনাদের যেটা করার করতে পারেন। তার দরকার নেই, বিশাল সংক্ষেপে বলল। তার মুখ দেখে যেন মনে হচ্ছিল সে খুবই অধৈর্য হয়ে পড়ছে। অনেক সব পরিস্থিতি দেখে বলল, তার দরকার পড়বে না ম্যাডাম। সিসিটিভি ফুটেজ চেক করে আমাদের দেখা হয়ে গেছে যে রাজকুমার নিজেই পালিয়ে ওই ঘরে ঢুকে গেছিল, আর বাড়ির লেডি ম্যানেজার অলরেডি স্বীকার করে নিয়েছে যে সেই আপনাকে ওই ঘরে আটকে রেখেছিল। তাই আমরা আপনাকে কোনো দিক থেকেই সন্দেহ করছি, এটা মাথাতেও আনবেন না প্লিজ। যেহেতু আপনি আমাদের সব থেকে দামি মানুষটা জীবন বাঁচিয়েছেন, তাই আপনার জন্য কিছু একটা করার অনুরোধ রাখছি। বাহ, তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে গেলাম, তাই তো? খুব বিরক্তভাবে জয়িতা বলে উঠল। তার মনে হলো এবার ব্যাপারটা শেষ করতেই হবে। বিশালের ওই এক রকম ভাবে তাকিয়ে থাকাটা তার অসহ্য লাগছিল। সে বলল, তাহলে বলুন কিভাবে আপনি টাকা দিতে চান? ও ও ও বড় লোকরা তো খুব সহজেই পে করতে পারে। সরি, ভুলে গিয়েছিলাম। তার মনে হলো বিশালও হচ্ছে সেই ধরনের মানুষ যে কিনা টাকা দিয়ে সব সমস্যার সমাধান করতে চায়। জয়িতার এই ধরনের মতামত দেখে বিশালের চোয়াল শক্ত হয়ে উঠল। জয়িতা চোখের জল ধরে রাখতে না পেরে বলে উঠল, এত কি ভাবছেন? আপনার যদি কিছু বলার থাকে বলে ফেলুন।
একটু কথা বললে আপনি নিশ্চয়ই মরে যাবেন না? দাদার হাবভাব দেখে অনেক বলে উঠল, আমার দাদা মনে হয় ভাবছে যে আপনাকে টাকা দেওয়াটা আপনাকে অপমান করা হবে। জয়িতা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, ইটস ওকে, করুন অপমান। আচার্য পরিবারের হাই স্ট্যাটাস নিয়ে কারোর কোনো সন্দেহ ছিল না, আর সেই মুহূর্তে জয়িতাও বুঝে উঠতে পারছিল না যে কি চাইলে ভালো দেখাবে। পরিস্থিতি প্রায় দমবন্ধ করা হয়ে ওঠার আগেই বিশাল বলে উঠল, আমি আপনাকে বিয়ে করতে চাই। জয়িতার চোখের সামনেটা মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। দম বন্ধ করা কাশি শুরু হলো। কাশতে কাশতে অতি কষ্টে সে জিজ্ঞাসা করল, এ কি বলছেন আপনি? ফাইনালি তার কাশি থামলে সে অনিকের দিকে এমনভাবে তাকিয়ে থাকলো যেন সে তার কাছ থেকে তার দাদার কথার মানে জানতে চায়। এবার কিন্তু শুধু জয়িতা নয়, অনিকও প্রচন্ড অবাক হয়ে তার দাদার দিকে তাকিয়ে থাকলো আর দাদাকে বলল, দাদা তুমি কি বলতে চাইছো? এবারে কিন্তু আমিও তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। এবার জয়িতা তার মাথা আর ঠিক রাখতে না পেরে বলে উঠল, এবার এটা বলবেন না যে আপনার ছেলের প্রাণের বিনিময়ে আপনি নিজেকে আমার কাছে ডিভোটেড করে আমার ঋণ শোধ করতে চাইছেন। বিশাল এবার মাথাটা কিছুটা নিচের দিকে নামিয়ে একমত হওয়ার সুরে বলল, ধরে নিন তাই। বিশালের থমথমে মুখ থেকে এই ধরনের একটা কথা শোনার পর জয়িতার সত্যি মনে হলো যে সে স্বপ্ন দেখছে। সে নিজের কপালে হাত দিয়ে শেষ পর্যন্ত বলেই ফেলল, ডক্টর ডক্টর কোথায়? আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আমার হ্যালুসিনেশন হচ্ছে। এরপর অনেকও ইচ্ছে করে ইনোসেন্ট ভাবে বলল, আমার মাথাটাও কি তাহলে খারাপ হয়ে যাচ্ছে? জয়িতা তার জীবনে হয়তো হাজার অপমান সহ্য করেছে, কিন্তু শক্তভাবে সবকিছুকে মেনেও নিয়েছে। কিন্তু এই সত্যিটা সে কিছুতেই মানতে পারছে না। শুধুমাত্র প্রিন্সের জীবন বাঁচানোর জন্য তার বাবা চাইছে তার সঙ্গে বিয়ে করতে। এটা অন্য কেউ হলে মেনে নেওয়া যেত, যদি কোনো হ্যান্ডসাম ছেলে তাকে এই প্রস্তাবটা দিত, তখন সে না হয় এটাকে একটা রোমান্টিক অফার বলে মেনে নিত। কিন্তু এখানে ব্যাপারটা কোনো হ্যান্ডসাম ছেলে নয়, স্বয়ং বিশাল আচার্য নিজে এই প্রস্তাব তাকে দিয়েছে। যদি রূপের দিক থেকেই বিচার করা হয় তাহলে জয়িতা নিজেকে ঠিক ওই ফেলনা মনে করতে পারবে না, কিন্তু বিশাল আচার্য কি ধরনের মানুষ? এতদিনে সে জয়িতার থেকে অনেক গুণ বেশি অসংখ্য সুন্দরীদের দেখেছে। যদি সে তাকে শুধুমাত্র পছন্দ করত তাহলে হয়তো জয়িতা এতটা অবাক হতো না। যদি বিশাল তাকে দেখার পর তার সাথে কোনো খেলাও খেলতে চাইতো, শরীরী সম্পর্ক করতে চাইতো, তাহলেও সেটা বোঝা যেত। কিন্তু না, সে কি বলল, আমাকে বিয়ে করবেন? ব্যাপারটা সত্যি তার কাছে খুব ভয়ের লাগছে। এবার গোটা ব্যাপারটাই খুব ইন্টারেস্টিং হয়ে উঠল যখন জয়িতা বিড়বিড় করে বলল, আপনি আপনি সমকামী নন তো? কিন্তু কথাটা অনেকের কানে যাওয়া মাত্রই সে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। কথাটা শোনা মাত্রই বিশালের মুখ এতটাই গুম মেরে গেল যে সেটা খেয়াল করে পুরো ওয়ার্ডের সবাই চুপ হয়ে গেল। বেশ খানিকক্ষণ হাসার পর অনেক কষ্টে বলল, আমার দাদা যদি তাই হতো তাহলে এই ছোট্ট প্রিন্স কিভাবে এলো? ওয়েল, স্যারোগেসি, আর্টিফিশিয়াল প্রেগনেন্সিও তো হতে পারে। জয়িতা সঙ্গে সঙ্গে জবাব দিল, আচ্ছা দাদা যদি গেই হতো তাহলে আপনাকে কেন বিয়ে করতে চাইবে? অনেক প্রশ্ন করল, হয়তো ওনার অক্ষমতাকে ঢাকার জন্য। আবার অনেক জোরে জোরে হাসতে হাসতে বলল, দাদা আমার মনে হয় আই ক্যান্ট হেল্প ইউ এনিমোর। জয়িতা দুই ভাইয়ের দিকেই এবার তাকিয়ে বলল, আমি তো এটাও শুনেছি যে আপনারা দুজনেই। জয়িতার মুখ থেকে কথাগুলো শুনে অনেক কাশতে কাশতে বলল, ও নো, মাথাতেও আনবেন না এসব। যদিও আমি এতটাই হ্যান্ডসাম যে ছেলে এবং মেয়ে দুপক্ষই আমাকে খুব পছন্দ করে। এবার কিন্তু বিশাল আর থাকতে না পেরে চেয়ার ছেড়ে উঠে জয়িতার দিকে এগিয়ে ওর খুব সামনে ঝুঁকে পড়ল এবং বেশ গম্ভীরভাবে বলল, অনেক, প্রিন্সকে এখান থেকে নিয়ে যাও। অনেক একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ মানে?
তুমি কি করতে চাইছো দাদা? জামার হাতাটা গোটাতে গোটাতে বলল, আমিও আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি সেটা অবশ্যই জয়িতার কাছে প্রুভ করব। বিশালকে দেখে মনে হচ্ছিল সে যেন এখনই জয়িতাকে ওর চোখ দিয়ে গিলে নেবে। ভয়ের চোটে জয়িতা প্রায় খাট থেকে পড়েই গেল, আর প্রিন্স যে বেডে শুয়েছিল সেটার একটা কোণ ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এবারে এক নিঃশ্বাসে জয়িতা বলে ফেলল, দেখুন মিস্টার বিশাল, আমি কিন্তু এগুলো প্রথমে শুরু করিনি। এ ধরনের গসিপ আমি লোকের মুখে শুনেছি, আপনি বরং ওই লোকগুলোকে জিজ্ঞাসা করুন। আর আপনাকে আর একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে আর কোনো রকম ধন্যবাদ দিতে হবে না। আপনি যদি সত্যি জানতে চান আমি কি চাই, তাহলে আমি এটাই চাই যে আমাকে জোর করে কিছু চাওয়ার জন্য বাধ্য করবেন না। অ্যান্ড সরি, কিছুক্ষণ পরে আমার একটা খুব ইম্পর্টেন্ট অডিশন আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। কথাগুলো শেষ করে জয়িতা প্রায় বেরোনোর জন্য রেডি হয়ে গেছিল। কিছুটা এগোতেই বিশাল পিছন দিক থেকে বলে উঠল, শুনুন, আমি কি আপনাকে যাওয়ার জন্য পারমিশন দিয়েছি? কথাগুলো জয়িতার কানে পৌঁছতেই ভয়ে তার পা কাঁপতে লাগলো এবং সে মনে মনে ভাবল যে তার জীবন মনে হয় আজকেই শেষ। কিছুক্ষণ পরেই সমস্ত নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে বিশাল একটা পেপার আর একটা পেন হাতে নিয়ে বলল, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে মিস জয়িতা। প্লিজ আপনি নিজের হাতে প্রিন্সকে কিছু লিখে দিয়ে যান, যাতে সে জাগার পর আপনার ব্যাপারে দুশ্চিন্তা না করে। এ যাত্রায় বেঁচে গেলাম। মনে মনে এটা ভাবতে ভাবতে জয়িতা বলল, ব্যাস এইটুকুই, নো প্রবলেম, দিন, সে না হয় আমি অনেক কিছুই লিখে দিয়ে যাচ্ছি ওর জন্য। এটা বলে জয়িতা পেপারের উপর খুব দ্রুত লেখা শুরু করলো। লেখা শেষ করা মাত্রই তার মনে হলো সে যেন কোনো মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফিরল। জয়িতাকে যেতে দেখে বিশালের চোখের চাহনি এমন হলো যেন সে তার শিকারকে ধরে ফেলেছে। এরপরেই অনেক বিশালকে বলতে শুরু করলো, আচ্ছা দাদা, আমি কি স্বপ্ন দেখছি? তুমি সত্যি জয়িতাকে বিয়ে করবে? আমি 32 বছর ধরে তোমাকে চিনি, তোমার কোনো কিছুই আমার কাছে অজানা নয়। আজ পর্যন্ত কোনো মেয়েকেই তুমি পছন্দ করে উঠতে পারোনি। এমনকি তোমার ভাই হয়েও আমারও নিজের মাঝে মাঝে সন্দেহ হতো যে তুমি সত্যিই কি ইম্পর্টেন্ট। এই শব্দটা শুনে সঙ্গে সঙ্গে বিশাল রেগে গিয়ে ধমকে বলল, জাস্ট শাট আপ। এবার অনেক চুপ করে গেল। তার আরো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছে ছিল, কিন্তু সে বুঝতে পারল এরপর বেশি কিউরিয়াসিটি দেখালে দাদা হয়তো তাকে মেরেই ফেলবে। অফিস টাইম থাকায় রাস্তায় ট্রাফিকের অবস্থা খুব খারাপ ছিল। জয়িতা যখন পৌঁছলো অলরেডি লেট হয়ে গেছে। পারমিতা আর এলিনা তখন অডিশন বিল্ডিং থেকে হাসতে হাসতে বেরোচ্ছিল। ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে অনেকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। জয়িতাকে পারমিতা দূর থেকে দেখলো, ঘেমে নিয়ে সে প্রায় ছুটতে ছুটতে অডিশন বিল্ডিং এর দিকে যাচ্ছিল। পারমিতা আজ থেকে 5 বছর আগে যে হিংসার চোখ দিয়ে ওকে দেখেছিল, আজ সেই একই দৃষ্টি তার চোখে ফুটে উঠল। মনে হলো যেন কোনো বড়সড় প্রাণী একটা পিঁপড়ের দিকে তাকাচ্ছে। পারমিতা তার গাড়িতে উঠে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। জয়িতা সেটা লক্ষ্য করে বেশ তাড়াতাড়ি পা চালিয়ে বিল্ডিং এ ঢুকলো। হঠাৎ সে লক্ষ্য করলো এক দল ভদ্রলোক একে অপরের সাথে কথা বলতে বলতে আসছেন। হ্যাঁ, এবার জয়িতা চিনতে পারল, তারা তো এই মুভির অডিশন প্যানেলের জাজ। জয়িতা আচমকা তাদের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, সরি, আমার লেট হয়ে গেছে। সামনে হঠাৎ করে একটা মেয়ে পথ আটকে দাঁড়ালে জাজেরা বেশ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তাদেরকে বেশ অসন্তুষ্ট দেখাচ্ছিল। লেট করা মানুষজনকে কেউই পছন্দ করে না। ওদের মধ্যে যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন তিনি সোজা জয়িতার দিকে তাকিয়ে বললেন, অডিশন শেষ হয়ে গেছে। আপনার এখানে এখন আসার মানেটা ঠিক বুঝলাম না। আপনাদের মতো ইয়ংস্টাররা আজকাল খুব আনরিয়েলেবল হয়ে গেছেন। জয়িতা এবার বলা শুরু করলো, আমি এখানে লিড রোলের জন্য আসিনি। এবার স্ক্রিন রাইটার বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও, আপনি এখানে ফিমেল লিড রোলের জন্য আসেননি? বেশ, তাহলে এখানে কিসের অডিশন চলছিল? জয়িতা তাদের দিকে তাকিয়ে থাকলো। প্রায় বেশ কিছু টাইম ধরে সবাই চুপ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কথাগুলো জয়িতার গায়ে কাঁটার মতো বিঁধল।
কিন্তু এর মধ্যেই উনি যেটা দেখলেন সেটা জয়িতার রূপের লাবণ্য। তার পাতলা ঠোঁট, মুক্তোর মতন সাজানো দাঁত, কোমর পর্যন্ত এলানো চুল, পরনে লাল ড্রেস। তার রূপের আগুন সে নিজে ইচ্ছে করলেও চেপে রাখতে পারবে না, বরং যত চাপার চেষ্টা করবে তত তা আরো ঠেলে বেরিয়ে আসবে। জয়িতা শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো কুয়াশার ঢাকা জঙ্গলে হারিয়ে গেছে। ঈশ্বর যেন হাজার হাজার বছর সময় নিয়ে এরকম একটা পরীর মতন কাউকে তৈরি করেছেন। তার মায়াবী চোখ দুটোর দিকে তাকালে যে কোনো মানুষের মনে হবে কখনো শেষ না হওয়া সৌন্দর্যের মধ্যে সে যেন আটকে গেছে। সমুদ্রের মতন গভীরতা তার চোখে। আচমকা তাদের যেন মনে হলো তারা কোনো স্বপ্ন দেখছিল। এবার সেই স্বপ্ন থেকে সবাই বেরিয়ে এলো যখন ডাইরেক্টর অনির্বাণ রায় তাকে জিজ্ঞাসা করল, আপনার নাম কি? জয়িতা সাহা। জয়িতা শান্তভাবে উত্তর দিল। ডাইরেক্টর মিস্টার রায় এবার তার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, স্ক্রিন রাইটার আর প্রডিউসারের দিকে তাকালো। তারপর বলল, আমার আপনাকে এবার একটু একটু মনে পড়ছে। আপনি তো স্টারলাইটের আর্টিস্ট ছিলেন, তাই তো? ওকে, এবার আপনি ফিরে যান। সাপোর্টিং ফিমেল লিডটা আপনার জন্যই থাকলো। ফিল্ম শুরু হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবার এক মুখ হাসি নিয়ে জয়িতা তাকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, আমি এই রোলটার জন্য যতটা পারবো নিজেকে তৈরি করব। জয়িতার সাপোর্টিং ফিমেল লিড রোলের স্বপ্নটা প্রায় সত্যি হতে চলেছে। সে মুভির অদিতির এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে স্টাডি করে অনেক কষ্টে নিজেকে এই রোলটার জন্য তৈরি করেছিল। এক দেখাতেই ডাইরেক্টর তাকে পছন্দ করে ফেলেছেন, এটা ভেবেই তার দারুণ অনুভূতি হচ্ছিল। সৌভাগ্যবশত এত বড় একটা ধাক্কার পরেও সে সাকসেসফুল হতে পারল। ডাইরেক্টর মিস্টার রায় জয়িতা চলে যাওয়ার পর বলল, আমরা একজন অভিনেত্রীকে খুঁজছিলাম আর একেবারে পারফেক্ট একজনকে পেয়েও গেলাম। স্টারলাইট এন্টারটেনমেন্টে ও জয়েন করলেও জয়িতা কিন্তু ওর প্রাপ্য মর্যাদা পায়নি। আর তাছাড়া ওর অ্যাক্টিং রেকর্ড ঘাটলে লিড রোল করার মতো জায়গায়ও ও আসতে পারেনি। যদিও ওকে কিন্তু ছবিতে যেরকম দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দরীও। স্ক্রিন রাইটার মিস্টার অরবিন্দ বিশ্বাস কিন্তু এবার নিজের উত্তেজনা না চাপতে পেরে বলল, যাই বলুন না কেন মিস্টার রায়, অদিতির রোলটার জন্য ও কিন্তু একদম পারফেক্ট। ওর তাকানোটা একদম ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সিনেমাতে অদিতি কিন্তু একজন ধার্মিক মহিলা, যে কিনা একটা এন্টায়ার নেশনের পতনের কারণ হয়ে উঠবে। সে আরো বেশি সুন্দরী আর ফ্যাশনেবল হতে পারত, কিন্তু সে নিজের শালীনতা বজায় রেখেছে। সে কোথাও কিন্তু নিজেকে অশ্লীল করে তোলেনি। যাই বলুন না কেন, এর আগে যারা রোলটার জন্য অডিশন দিয়েছিল তাদের অ্যাপিয়ারেন্স দেখেই আমার প্রচন্ড রাগ উঠে যেত। কথাটা শুনে মিস্টার রায় হেসে বলে উঠল, এখনই এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি মিস্টার বিশ্বাস, আমরা কিন্তু এখনো পারফেক্ট অদিতিকে খুঁজে পাইনি। ওই একই সময় বেলভিউ নার্সিংহোমের ভিআইপি কেবিনে ছোট্ট প্রিন্স গন্ডগোল পাকিয়ে বসেছে। কেবিনের জানলার উপর খালি পায়ে উঠে সে রীতিমতো হতাশ হয়ে চিৎকার করে কান্না জুড়ে দিয়েছে। সব ডাক্তার আর নার্সরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। অনেক রাজকুমারকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু তাতে কি, তারও সব রকম চেষ্টা ব্যর্থ হয়েছে। বিশাল কোম্পানির খুব জরুরি একটু কাজে বেরিয়েছিল, কিন্তু শেষমেশ অনেককে বাধ্য করলো বিশালকে ফোন করে ডেকে আনতে। উফ দাদা, ফাইনালি তুমি এসে গেছো। প্রিন্স কিছুক্ষণ আগে পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ এমন কাণ্ড শুরু করে দিল আর কিছুতেই ওকে সামলানোই যাচ্ছে না। অনেকের কাছ থেকে কথাগুলো শুনে বিশাল নিচু গলায় ওকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সেটা বলবি? আরে আমি জানি না কি হয়েছে, ঘুম থেকে ওঠার পর ও কাউকে যেন খুঁজছিল। আমি তো ভাবলাম হয়তো ও জয়িতাকেই খুঁজছে, তাই আমি জাস্ট বললাম আন্টি চলে গেছে। আমার কথাটা শেষ হতে না হতেই ও এমন কাণ্ড শুরু করলো যে কি বলবো। মানলাম ও জয়িতাকে পছন্দ করে, বাট এটা কিন্তু ভাবনার বিষয় যে জয়িতার যাওয়ার কথা শুনে ও এরকম রিয়্যাক্ট করবে। দীর্ঘ অনেক দিন পরে প্রিন্স এই ধরনের পিকুলিয়ার রিয়্যাক্ট করছে।
সব শুনে বিশাল তার ছেলের দিকে এগিয়ে গেল। বাবাকে এগোতে দেখে প্রিন্স একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। ওর চোখে মুখে কেমন একটা সাবধানী আর রাগী ভাব ছিল। সে নিজের বাবাকেও বিশ্বাস করতে পারছিল না। বিশাল ওর থেকে ঠিক 3 পা মতো দূরত্বে থেমে গিয়ে বলল, যখন তোমার কাকু বলল যে ওই আন্টি চলে গেছে, তখন তোমার বোঝা উচিত যে সে সত্যি কথা বলছে। তার শরীর এমন কিছু খারাপ ছিল না, তাই তার এখানে থাকার দরকারও ছিল না। সে তো তোমার ঠাম্মার মতো মরে যায়নি যে আমাদের কাছে আর কোনোদিন ফিরবে না। বুঝতে পেরেছ আমি কি বললাম? শুধুমাত্র তার নিজের সন্তান ছিল বলেই সম্ভবত বিশাল এত ধৈর্য ধরে কথাগুলো বলতে পারল। প্রিন্স রিক নিজের চোখে দেখেছিল জয়িতাকে পড়ে যেতে, আর তাতে সে নিজেও খুব ভয় পেয়ে গিয়েছিল। সবকিছু দেখার পর কিন্তু তাকে কোনোভাবেই দোষ দেওয়া যায় না তার এই আচরণের জন্য। বাবার মুখ থেকে সব শোনার পর সে একটু শান্ত হলো, কিন্তু সে জানলার ধারে যেভাবে মাথা ঝুঁকিয়ে বসেছিল সেইভাবেই বসে থাকলো, ওখান থেকে নড়লই না। এসব দেখে বিশাল তার পকেট থেকে সেই কাগজটা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, সে তোমার জন্য এটা রেখে গেছে, পারলে পড়ে নাও। এটা দেখে রিকের মুখের ধরনটাই একদম পাল্টে গেল। সে মাথা তুলে তার বাবার দিকে তার 2 হাত বাড়িয়ে দিয়ে তাকে কোলে নেওয়ার জন্য ইশারা করল। অনেক ওখানকার ডাক্তার, নার্স সবাই অবাক হয়ে শুধু তাকিয়ে থাকলো। সবারই মাথায় একটা কথা ঢুকলো না যে এত কিছু চেষ্টা করার পরও যাকে কোনোভাবেই মানানো গেল না, সে কিনা তার বাবার দেওয়া একটা কাগজের টুকরো দেখে শান্ত হয়ে গেল। অনেকের তখন মনে হয়েছিল কাগজের লেখাটার কোনো মানেই হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই লেখাটাই কাজে লেগে গেল। বিশাল এবার কোলে করে তার ছেলেকে নামিয়ে সোফায় বসালো আর কাগজটা তার হাতে দিল। প্রিন্স তো বেশ আগ্রহের সাথে কাগজটা হাতে নিল। শব্দের সাথে তার পরিচয় অনেক আগেই হয়েছে, তাই কাগজের লেখাটা সে সঙ্গে সঙ্গে পড়ে নিল। আমার সোনা, আমাকে বাঁচানোর জন্য অনেক থ্যাঙ্কস। তুমি সত্যি ভীষণ ভালো সোনা। কথাগুলো যে শুধু সে পড়ল তেমনটা কিন্তু নয়, নিজের সরল মনের ভেতর থেকে অনুভব করতে পারল। তার চোখ দুটোর উজ্জ্বলতা তার প্রমাণ দিয়ে দিল। তার চিবুক চকচক করতে থাকলো, এমনকি যে এতক্ষণ তার মুখ বন্ধ করে রেখেছিল নিজের অজান্তেই তার মুখ কিছু বলার জন্য ব্যস্ত হয়ে গেল। তার বিহেভিয়ারে একটা সুন্দর পরিবর্তন চলে এলো। অনেক যেন ভূত দেখল। সে বলে উঠল, এ কি দেখছি আমি? আমাদের প্রিন্স হাসছে? আমার তো নিজেরই মনে নেই আমি ওকে লাস্ট কবে হাসতে দেখেছিলাম। জয়িতা এক্স্যাক্টলি কি লিখেছে? অনেক একটু উকি মেরে দেখার চেষ্টা করলো যে কি লেখা আছে ওই কাগজটায়, কিন্তু রিক খুব দামি সম্পত্তির মতন কাগজটা বন্ধ করে দিল। যদিও বা অনেকের তীক্ষ্ণ নজর লেখাটা পড়ে ফেলেছিল, সে দেখল সেরকম কিছুই লেখা নেই, সামান্য কয়েকটা শব্দ। এটা পড়ে প্রিন্স শান্ত হয়ে গেল। সত্যি জয়িতার জবাব নেই। বিশাল চুপ করে তার ছেলের দিকে একভাবে তাকিয়েছিল। রিক একটু ঠিক হওয়ার পর বিশাল তাকে বাড়ি নিয়ে এলো। ছেলেকে সময় দিতে হবে এটা ভেবে সে কয়েকদিনের জন্য কোম্পানির যাবতীয় কাজ থেকে ছুটি নিল। আজ রাতের বেলা প্ল্যাটিনাম ভিলায় ডাইনিং ঘরটার পরিবেশ বেশ শান্ত। বিশাল আর তার ছেলে রিক একে অপরের মুখোমুখি ডিনার করতে বসেছে। খেয়ে নাও রিক। রিক কথাটা কানেই তুলল না। আমি কিন্তু শেষবারের মতন বলছি তোমায়, খেয়ে নাও। প্রিন্স তখনও কথার উত্তর দিল না এবং শুনলও না। বিশাল বেশ জোর গলায় বলে উঠল, তুমি কি ভেবেছ তুমি না খেয়ে আমাকে ব্ল্যাকমেল করবে? রিকের কান অবধি কিন্তু কথাগুলো পৌঁছল না।
সে যেন ধ্যানে ডুবে যাওয়া সন্ন্যাসীর মতন ভান করছে। এই জগতের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই। এভাবে 1 ঘন্টা কেটে গেল। এবার বিশাল অনিককে ফোন করে বলল, জয়িতার অ্যাড্রেসটা টেক্সট কর। রিক মনে মনে এটা ভেবে খুশি হলো যে তার খাওয়া বন্ধ করাটা বিফলে যায়নি। অনেক কোনো রকম দেরি না করে জয়িতার ঠিকানাটা বিশালকে টেক্সট করে দিল। তার সাথে মজাদার অনেক কিছুই লিখে পাঠালো, কিন্তু বিশাল ব্যাপারটাকে ইগনোর করে গেল। এবার বিশাল আর একটাও কথা বলল না, চুপচাপ জ্যাকেট আর গাড়ির চাবি নিয়ে বেরোনোর জন্য রেডি হলো। তার পেছনে পেছনে রিকও বাইরে গিয়ে দাঁড়ালো। বিশাল রিককে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে কোলে তুলে নিয়ে বলল, এরকম যেন আর না হয়, কেমন? বাড়ি ফেরার পর জয়িতা আগে অঘোরে ঘুমালো, কারণ সে প্রচন্ড ক্লান্ত ছিল। ঘুম যখন ভাঙল তখন সন্ধে হয়ে গেছে। সে চটপট রেডি হয়ে সুপার মার্কেটে গিয়ে রাতের ডিনারের জন্য চিকেন নিয়ে নিল। আজ সে তার জীবনের প্রথম যুদ্ধ জয় করার সেলিব্রেশন করবে একা একা। যদিও একা একা চিকেন রান্না করে খাওয়াটা বোরিং লাগে, তবুও সত্যি কথা বলতে জয়িতা কিন্তু বেশিরভাগ সময়ই যখন একা ফিল করত, চিকেন এনে রান্না করে খেত। হঠাৎ তার সদর দরজায় টোকা পড়ল। জয়িতা মনে মনে ভাবল, এই সময় তার সাথে দেখা করতে আবার কে এলো? জয়িতা বেশ ভয় ভয় দরজাটা খোলার পর ভূত দেখার মতন আটকে উঠল। বিশাল বাইরে দাঁড়িয়ে আছে, পরনে অফ হোয়াইট জামা, তার উপর কালো কোট, কোলে ছোট্ট প্রিন্স, তার হাতে চকলেটের জাম্বো প্যাকেট। জয়িতা কিছুই বুঝে উঠতে পারল না। কি অদ্ভুত ব্যাপার রে বাবা। একটু সামলে নিয়ে সে বলল, মিস্টার আচার্য, মানে আপনি এই সময় কোনো আর্জেন্ট কিছু ছিল? বিশাল শুধু একটাই উত্তর দিল, না তেমন কিছু না, জাস্ট ফর্মাল ভিজিট। ফর্মাল ভিজিট? জয়িতার সব কেমন গুলিয়ে গেল। এত রাতে রাজকুমারকে নিয়ে শুধু ফর্মাল ভিজিট? তার তো এমন কিছু ঘটেনি, সে তো ঠিকই আছে। আর দেরি না করে এবার জয়িতা বলল, ইস, আপনাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, প্লিজ ভেতরে আসুন। জয়িতার মাথায় কিছুই ঢুকছিল না। সে তাড়াহুড়ো করে বিছানার ওপর রাখা জামা কাপড়গুলো গুছোতে লাগলো। ছড়িয়ে ছিটিয়ে রাখা খালি প্যাকেট, কাগজের টুকরো, এসব সমস্ত এক জায়গায় করে ডাস্টবিনে ফেলে দিল। আপনারা কিছু খাবেন? চা বা কফি? ও কি খাবে, দুধ নাকি জুস? জয়িতা নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার অছিলায় শুধু এটাই বোঝার চেষ্টা করছিল যে বিশালের এখানে আসার কারণটা কি। জয়িতার প্রশ্নের উত্তরে বেশ গম্ভীরভাবে বিশাল বলল, হ্যাঁ চলতে পারে, আমার কফি আর ওর জন্য দুধ। কিছুক্ষণের মধ্যেই জয়িতা বিশালের জন্য কফি আর প্রিন্সের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো। একটা ছোট সোফার উপর বিশাল রিককে নিয়ে বেশ কষ্টে সৃষ্টে বসে রইল। বাবা আর ছেলেকে শুধু একই রকম দেখতে সেটা নয়, বর্তমানে তাদের মুখের এক্সপ্রেশনটাও একই রকম ছিল। এরকম একটা আনইউজুয়াল অবস্থা তৈরি হওয়ার পরে নিস্তব্ধতা যেন ঘরটাকে গ্রাস করছিল। জয়িতার মনে একটাই প্রশ্ন ছিল যে বাবা আর ছেলে এখানে কি করতে এসেছে। প্রেসারে সিটি পড়ার আওয়াজে সেই নিস্তব্ধতা ভাঙল। জয়িতা ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করল, আপনারা তাহলে আজ ডিনার করে যাবেন? আমি কিন্তু চিকেন রান্না করছি। বিশাল বলল, হ্যাঁ অবশ্যই। রিকু তার সাথে মাথা নাড়িয়ে একমত হলো। এবার কিন্তু জয়িতা আরো বেশি চাপে পড়ে গেল, কারণ সে ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এটা আশা করেনি যে তারা রাজি হয়ে যাবে। জয়িতা ভাবতে লাগলো, একজন এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর তার আদরের ছেলে, এদের খাবার দাবারের ব্যাপারটাই অন্যরকম।
তার মতন এরকম একটা মিডল ক্লাস ঘরে এরা দুজন ডিনার করবে, সেটা ভাবতে জয়িতা যেন কেমন লাগছিল। মনে মনে তার নিজেকে খুব ছোট লাগছিল, কিন্তু একবার যখন সে তার মুখ থেকে বলেই দিয়েছে, তখন তো সে আর নিজের কথা ফেরত নিতে পারে না। তাই সে টেবিলে 3 জনের জন্য খাবার সার্ভ করলো। একটু ভয় ভয় জিজ্ঞাসা করলো, আমি যে চিকেন রান্না করেছি সেটা কিন্তু একটু স্পাইসি, চলবে তো? বিশাল বলল, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সাথে রিকও মাথা নাড়ল। জয়িতা আর কোনো কথা না বাড়িয়ে খাবার সার্ভ করতে লাগলো। বিশাল খুব একটা খেলো না, সে সময় পেলে বাড়ির রান্না নিজেই করে নেয়। অন্যদিকে রিকের কিন্তু এই মশলা দেওয়া রান্না খুব পছন্দ হলো। ঝালে তার চোখ লাল হয়ে যাওয়ার পরেও সে চেটে পুটে খেতে লাগলো। জয়িতা এবার বিশালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, বাচ্চাদের বোধহয় বেশি মশলা দেওয়া খাবার খাওয়ানো উচিত নয়, তাই না? সে মনে মনে এটাই ভয় পাচ্ছিল যে এই খাবার খেয়ে প্রিন্সের যদি পেট খারাপ করে, তাহলে কিন্তু তার নিজের আর কিচ্ছু করা থাকবে না। মাঝে মাঝে খেলে কিছু হয় না, বিশাল ঠান্ডা ভাবে বলল। এরপর জয়িতার আর কিছু বলার থাকলো না। খেতে খেতে বিশাল হঠাৎ শান্তভাবে জয়িতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার অডিশন কেমন হলো? কথাটা শুনে জয়িতার কেমন পিলে চমকে গেল। সে তার মাথাটাকে নিচের দিকে ঝুঁকিয়ে বলল, অডিশন খুব ভালো হয়েছে, তাই জন্যই তো চিকেন রান্না করে একা একা সেলিব্রেট করছিলাম। জলের গ্লাসটা হাতে নিয়ে বিশাল বলল, কংগ্রাচুলেশনস। জয়িতা কোনোদিন ভাবতেও পারেনি যে বিশাল হবে প্রথম সেই মানুষ যে তার সাফল্যের জন্য তাকে কংগ্রাচুলেশন জানাবে। খাবার টেবিলে জয়িতা বিয়ার ভরা গ্লাসটা নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ করে সে মুচকি হেসে তার মনের ভিতর থেকে একটাই কথা বলল, থ্যাংক ইউ। জয়িতার ফুলের মতো হাসি দেখে বিশালের মনের ভিতরে ঝড় বয়ে গেল। এবার জয়িতা রিকের দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু সত্যি প্রিন্সের প্রতি কৃতজ্ঞ। ও যদি না থাকতো তাহলে আমি হয়তো অডিশনের ওখানে সময় মতো পৌঁছতেই পারতাম না। ওকে, নাও চিয়ার্স। রিক নিজের দুধের গ্লাসটার দিকে তাকালো, তারপরেই তার বাবা আর জয়িতার বিয়ারের গ্লাসের দিকে তাকালো। ন্যাচারালি তার বয়সে চিয়ার্স করাটা ঠিক মানায় না, তবু সে তার দুধের গ্লাসটা দিয়ে চিয়ার্স করলো এবং এক ঢুকে বাকি দুধটুকু খেয়ে ফেললো। রিকের এই সিরিয়াস ব্যবহার দেখে জয়িতা না হেসে পারল না। ডিনারের মাঝখানে বিশাল একবার কল রিসিভ করতে ব্যালকনিতে গেল। জয়িতার সঙ্গে সঙ্গে রিককে কাছে টেনে ওর বিয়ারের গ্লাসটা তার হাতে দিয়ে ফিস ফিস করে বলল, টেস্ট করবে নাকি একবার? বাবা নেই তো এখানে, তাড়াতাড়ি এক ঢোক খেয়ে নাও। এটা শুনে রিক যেন হাতে চাঁদ পেল এবং দেরি না করে সে এক চুমুক খেয়েই নিল। টেস্টটা তেতো লাগলেও রিক কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করলো। বিশাল ফিরে এলে তারা দুজন এমন ভাব করলো যেন কিছুই ঘটেনি। বিশালও এমন ভাব দেখালো যে সে যেন কিছুই দেখেনি। কিন্তু ওদের দুজনকে একসাথে দেখে বিশালের চোখ মুখে অদ্ভুত এক ধরনের আনন্দ ফুটে উঠল। খুব খিদে পাওয়ায় চিকেন এবং বাকি যা ছিল সবটাই ওরা ঝটপট খেয়ে শেষ করে ফেলল। জয়িতা ভাবল, অনেক রাত হয়েছে, এবার ওদের বেরোনো উচিত। তার ভাবা শেষ হতে না হতেই আচমকা বাইরে খুব জোরে বাজ পড়ার আওয়াজ হলো। মুহূর্তের মধ্যে এলো পাথারি হাওয়া বইতে লাগলো। হাওয়াতে জানলাগুলো দুম দাম করে খুলতে আর বন্ধ হতে থাকলো। জয়িতা বলল, আমার মনে ছিল না আজ ওয়েদার ফোরকাস্টিং এ ছিল যে রাতে ঝড় আসবে। জয়িতা জানলা দিয়ে বাইরে প্রচন্ড বৃষ্টির দিকে তাকিয়ে থাকলো আর বিশাল আর রিক জয়িতার দিকে। জয়িতা ওদের দুজনের দিকে তাকিয়ে খুব সিরিয়াস ভাবে বলল, এত রাতে এরকম অবস্থায় প্রিন্সকে নিয়ে বেরোনোটা ঠিক হবে না। আপনারা চাইলে আজকে রাতটা এখানে থেকে যেতে পারেন। গতবারের মতো এবারও কিন্তু ভদ্রতার খাতিরেই প্রস্তাবটা দিলেও রেজাল্ট সেই একই হলো।
এবারেও বিশাল ও তার ছেলে এক কথায় রাজি হয়ে গেল। জয়িতা এবার আরও বেশি চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগলো, আবার এরা দুজনে রাজি হয়ে গেল, আর বিশালও বা এতটা ইজি ফিল করছে কি করে? তাহলে কি এরা দুজনেই আমার এটা বলারই অপেক্ষা করছিল? কেমন পাগল পাগল লাগতে শুরু করলো জয়িতার। তার কোম্পানির দেওয়া এই অ্যাপার্টমেন্টটা খুব একটা বড় না, একটা বেডরুম আর একটা ডাইনিং রুম, তাছাড়া থাকার কোনো জায়গাই নেই। এই অবস্থায় ওদের থাকার অ্যারেঞ্জমেন্ট করাটা সত্যি খুব সমস্যার। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জয়িতা বলল, মিস্টার আচার্য, আপনি প্রিন্সকে নিয়ে আমার বেডরুমে শুয়ে পড়ুন, আমি বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বিশাল বলল, না না, আমি ডাইনিং রুমের সোফায় শুয়ে পড়ছি, আপনি রিককে নিয়ে বেডরুমে শুয়ে পড়ুন। জয়িতা চুপ করে গেল, ভাবল সে নিজের গর্ত নিজেই খুঁড়ছে। সে শুধু বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশাল আচার্যকে ডিনারের জন্য বলেনি, রাতে তাকে তার বাড়িতে থাকারও অফার করেছে। আজ সকালে বিশাল যে কথাটা তাকে বলেছিল, সেটা শোনার পর জয়িতা বিশালকে কোনোভাবেই তার সাথে একই ছাদের তলায় থাকার কথা বলতো না। শুধুমাত্র প্রিন্সের মুখের দিকে তাকিয়েই কিছু বলতে পারল না। সবকিছুকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে অবশেষে জয়িতা বলল, আমি দেখছি আপনাদের জন্য কোনো ড্রেসের ব্যবস্থা করা যায় কিনা। নিজের মনেই বিড়বিড় করতে করতেই জামা কাপড় খুঁজতে চলে গেল। জয়িতার গল্পের পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট এফএম।